প্রবাসীর বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। সৌদি আরবের মক্কায় ওমরা পালনের সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার মক্কা সড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা সম্পর্কে মা, মেয়ে ও ছেলে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই পরিবারের গৃহকর্তা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরই সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের নিজ এলাকায় বিরাজ করছে শোক। সৌদি আরবে প্রবাসী ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। মক্কা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জুর ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় ব্যবসায়ী মঞ্জুরের সাবেক কর্মচারী ইলিয়াস রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত রশিদ পাওয়ার অব অ্যাটর্নির সুযোগ কাজে লাগিয়ে 17,28,000 সৌদি রিয়াল হাতিয়ে নেয়। এরপরেই বাংলাদেশে চলে যায়। অভিযুক্তের বিরুদ্ধে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান মোহাম্মদ মঞ্জুর। 17,28,199 রিয়াল সে আমার কাছ থেকে আত্মসাৎ করে, যেটা আমি ডকুমেন্টারি পাইছি। আমার কাছে প্রায় 1 থেকে 2,000 মানুষ কাজ করে। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে অতি সত্ত্বর একটা ব্যবস্থা নিয়ে, আইনানুগ ব্যবস্থা নিয়ে ওনার টাকাটা যাতে ফেরত আসে। প্রবাসে এইভাবে যদি এই প্রতারক চক্র যদি কাজ করে পার পেয়ে যায়, বারবার আমরা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত এবং বিপদগামী হয়ে পড়ব। সাংবাদিকতা, আইনসহ বিভিন্ন পেশায় সফলদের সম্মাননা জানালো ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অ্যাম্ব্রোসিয়ান্স ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ডের এই আয়োজনে সম্মাননা জানানো হয় যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, ব্রিটিশ বাংলাদেশি নির্বাহী মেয়র ফরহাদ হোসেন সহ কয়েকজনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ডক্টর নজরুল ইসলাম। আয়োজনে মঞ্চ মাতায় ওয়ারফেইস সহ বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরা। লন্ডন থেকে প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত। বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড উপলক্ষে লন্ডনের ঐতিহ্যবাহী রয়্যাল রিজেন্স হলরুম হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠান শুরু হয় সামা মেহেজাবিন রিন্তি ও রাফসান সাবার প্রাণবন্ত উপস্থাপনায়। ওয়ারফেস, জেফার সহ বিভিন্ন শিল্পীর পরিবেশনায় উৎসবমুখর আর জমকালো হয়ে ওঠে পুরো আয়োজন। It was really good, মানে এত ভালো ক্রাউড ছিল। আমরা অ্যাকচুয়ালি পারফর্ম করে খুবই মজা পেলাম এবং সবাই অনেক এনজয় করেছে, আমরাও অনেক এনজয় করেছি। দেখুন, খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব গুছিয়ে কাজ করার চেষ্টা করেছে। খুব ভালো ইভেন্ট হয়েছে এবং দর্শক শ্রোতারাও অনেক এনজয় করেছে। অ্যাম্বিয়েন্স ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, নিউহ্যাম কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশি নির্বাহী মেয়র ফরহাদ হোসেন এবং ব্যারিস্টার লুৎফুর রহমানকে। এর পাশাপাশি শিক্ষা খাতে প্রফেসর নাজিমুদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ শফিউল্লাহ এবং উদ্যোক্তা হিসাবে ফ্রেশ কৃষি লিমিটেডের 3 প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক এবং ইমদাদুল বাশারকে দেওয়া হয় অ্যাওয়ার্ড। এসব সম্মাননা তুলে দেন ভারপ্রাপ্ত হাই কমিশনার ডক্টর নজরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিরা। বাংলাদেশিরা যে এখানে সংঘবদ্ধ এবং এত সুন্দর একটা আয়োজন করেছে, এটাতে আমি আসলে অভিভূত এবং আমাকে যে এখানে সম্মান জানানো হয়েছে সেজন্যে এই বাংলাদেশি কমিউনিটির কাছে কৃতজ্ঞতা জানাই। এবং সবাই যে এইভাবে এখন একসঙ্গে হয়ে এত সুন্দর করে উদযাপন করলো এই ফেস্টিভ্যালটা, এটা আসলেই অসাধারণ, এক কথায় অসাধারণ। ভবিষ্যতে এই সংগঠন, এই ব্যানারে আরও ভালো ভালো কাজ হবে, আরও সুন্দর সুন্দর আয়োজন হবে, এই প্রত্যাশা করি। গর্বিত করার জন্য, বাঙালিদেরকে প্রাউড ফিল করানোর জন্যই পরিশ্রমটা করি এবং তাদের সম্মান ভালোবাসা পাওয়াই হচ্ছে আমার একটা বিগেস্ট রিওয়ার্ড। এই প্রোগ্রামটা যে হলো খুবই সুন্দর এবং আমি শিওর এভরি অডিয়েন্স লাভড ইট এবং ওনারা আরও আসুক এইভাবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকেরা। আর্টিস্টরাও হ্যাপি, ক্রাউডও হ্যাপি এবং আমরা অর্গানাইজাররা হ্যাপি। অর্গানাইজারদের হ্যাপিনেস তখনই আসে যখন ক্রাউড হ্যাপি হয়। প্রত্যেকে মুজা, জেফার, ওয়ারফেস তাদের গান মানে মন ভরে উপভোগ করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিশাত খুশবু, স্নিগ্ধা মিষ্টি, হেফাজুল করিম রাকিব, জুনাইদ রিয়াজ ও কাজী সুমন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $96, গেল 6 সপ্তাহে যা সর্বোচ্চ। বৃহস্পতিবার সকালে কার্যকর হয়েছে এই দর। WTI সূচকে ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $88, ব্রেন্ট ক্রুডের দাম $1.93 এবং WTI ক্রুডের দাম বেড়েছে $1.41। ব্রেন্টের দাম 8 জুনের পর উঠেছে সর্বোচ্চ পর্যায়ে। এরই মাঝে লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর তেলের দাম এখনও $100 নিচেই আছে। এর আগে দুদেশের যুদ্ধের কারণে তেলের দাম উঠেছিল সর্বোচ্চ $126। প্রবাসী বাংলাদেশের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। বস বলেছে পরে কেন, এখনই দিতে হবে। প্রেজেন্টেশন কালকে দিলেও হবে। যমুনা এসি ঠান্ডা বেশি। Innovation for smarter life. দর্শক, আরও একবার আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সময়, সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে FICCI FDI কনফারেন্সে তিনি কথা বলেন। জানান 2034 সালের মধ্যে গড়তে চান $1 ট্রিলিয়ন অর্থনীতি। বিনিয়োগের জন্য শক্তিশালী আইন সহায়তা, সহজ কর ব্যবস্থা, উন্নত অবকাঠামো সহ সব প্রক্রিয়া সহজ করছে সরকার। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপির পরিষ্কার রোডম্যাপ রয়েছে। সরকারের বয়স মাত্র 5 মাস হলেও সরকার দীর্ঘমেয়াদী নীতিতে এগোচ্ছে। বাংলাদেশ টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় বিনিয়োগকারীদের সঙ্গে। জানান, সকলে মিলে কর্মসংস্থান সৃষ্টি ও সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চান। তাই বাংলাদেশে অর্থ লগ্নির জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। Our government is determined to build a $1 trillion economy by 2034. I invite every business leaders in this room to become part of that future. Together, we can build an economy that is stronger, equitable, and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. রাষ্ট্রপতি লন্ডন থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও জানান, ভারতের চলমান আন্দোলনের দিকেই নজর রাখছে বাংলাদেশ। দ্রুতই দেশটির সংকট কেটে যাবে বলেও প্রত্যাশা ঢাকার। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। 8 সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার
আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান শামা ওবায়েদ। দেশজুড়ে আলোচনায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। গোয়েন্দা প্রতিবেদন বলছে, গেল মে মাসে চিকিৎসার জন্য লন্ডন অবস্থানকালে দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপের সাথে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সম্পর্ক আছে কিনা তাও রাজনীতির আলোচনার খোরাক। সেই সফর দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কিংবা লন্ডনের বাংলাদেশ দূতাবাস এ ঘটনায় জড়িত কিনা উঠেছে সে প্রশ্নও। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সেপ্টেম্বরে দিল্লিতে হতে যাচ্ছে ক্ষমতাধর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন। বহুপাক্ষিক সেই আয়োজনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে অংশ নিলে সেটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। গত কয়েকদিনের আন্দোলনে উত্তাল ভারত। দিল্লি থেকে সে আন্দোলন ছড়িয়েছে অন্যান্য রাজ্যেও। প্রতিবেশী রাষ্ট্রের এই অস্থিরতা ভাবাচ্ছে বাংলাদেশকেও। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বলা হচ্ছে, ভূ রাজনীতিতে ঢাকার অবস্থান স্পষ্ট জানতে চাইতে পারে ওয়াশিংটন। এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বন্ধ থাকা ভিসা চালু করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের দাম বৃদ্ধির পাশাপাশি গুরুতর সার সংকটের মধ্যে পড়বে বাংলাদেশ। খাদ্য উৎপাদনে দেখা দেবে চরম ঝুঁকি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ প্রায় 80% ইউরিয়া সার আমদানির জন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের উপর নির্ভরশীল। এখন দেশে যে পরিমাণ সার মজুদ আছে তা দিয়ে অক্টোবর পর্যন্ত চলা সম্ভব। সংস্থাটি আরও জানায়, বর্তমানে বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্যাসের ঘাটতির কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউরিয়া সার কারখানার মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে 3টি। WFP বলছে, এই চলমান সংকটের কারণে আনুমানিক 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে। থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ। অগ্রাধিকারে আছে ওষুধ, পাট পণ্য ও প্রক্রিয়াজাত খাবার। এই কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে থাই দূতাবাসের আয়োজনে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। জানানো হয়, আয়োজনে দেশটির 57টি শীর্ষ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনী শেষ হবে শনিবার। আয়োজকরা জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে ব্যবসায়ীদের মাঝে আরও যোগাযোগ দরকার। অভিজ্ঞতার বিনিময় হতে পারে পর্যটন ও কৃষিকে ঘিরে, তাহলেই ভারসাম্যমূলক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। জটিলতা নেই জমি, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে, তাই বিদেশিদের এখানে বিনিয়োগ করা উচিত। বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে। আমি মনে করি থাইল্যান্ডের বিনিয়োগকারীরা সেই সুযোগটি নিতে পারেন। এর পাশাপাশি দেশটিতে আমরা ওষুধ, পাটজাত পণ্য এবং প্রক্রিয়াজাত খাবারের মতো অনেক পণ্য রপ্তানি করতে পারি। আমি আশা করি দুই দেশের ব্যবসায়ীরা যদি একসাথে বসেন, তাহলে বাণিজ্য ঘাটতি অনেকাংশে দূর করা সম্ভব। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় পাথর আমদানির পাশাপাশি ধারাবাহিকভাবে বাড়ছে রপ্তানি। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিলের
চাহিদা বেড়েছে নেপালে। সংশ্লিষ্টরা বলছেন রপ্তানি বাড়াতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। বাংলাবান্ধা বন্দর থেকে বিদায়ী অর্থবছরে আগের বারের তুলনায় 257 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়ক জুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশি পণ্য। একসময় বাংলাবান্ধা নিয়ে প্রতিদিন 150 থেকে 200 ট্রাকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। এখন রফতানিতেও গতি ফিরেছে। প্রতিদিন অর্ধশতাধিক ট্রাকে ভারত ও নেপালে যাচ্ছে পশুখাদ্য, কৃষি ও পাটজাত পণ্য, কোমল পানীয় এবং ভোগ্যপণ্য। গত 2 বছরের তুলনায় এই অর্থবছরে আমাদের আমদানি রপ্তানিকারকের মান খুবই ভালো। বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের এই পোর্টে এখন উন্নত হয়েছে। হ্যাঁ, বিভিন্ন পণ্য আপনার ইন্ডিয়া বা নেপালে যাচ্ছে। এক্সপোর্টটা, রপ্তানিটা অনেক বেড়ে গেছে, যে আমাদের ভুসিটা এক্সপোর্ট হচ্ছে। তাই যদি এইভাবে এক্সপোর্টটা কন্টিনিউ থাকে তাহলে হয়তো বা আমাদের দেশের মানে বৈদেশিক মুদ্রা অনেক আসবে। যে জটিলতাগুলো আছে এগুলো যদি সরকার একটু সুদৃষ্টিতে দেখে এবং আমাদের যে নিত্য নতুন আইটেমগুলো আছে অনুমোদন, এগুলো যদি আসে তাহলে আমরা অনেক উপকৃত হব এবং সরকার অনেক রাজস্ব পাবে। রপ্তানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে বন্দর শ্রমিকদের। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এদিকে পণ্য খালাস কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদি ভেবে এক্সপোর্ট ইনপুট হয়, আমরা যারা জায়গায় লোকাল লোক আছি আমাদের জন্য ভালো। তো এই কার্যক্রমগুলো যদি আরেকটু ফাস্টলি করা যেত তাহলে দেশের এবং আমাদের ইনকাম সোর্সটা বাড়তো। সরকার যদি একটা নজর রাখে তাহলে আমাদের কোর্টটা একটু উন্নত হবে। আমাদের সাধারণ শ্রমিক, আমাদের সাধারণ গাড়ির মালিক, আমাদের সাধারণ ড্রাইভার, আমরা সবাই করে মিলে খেতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে মোট কার্যক্রমের 60%-এরও বেশি রপ্তানি কেন্দ্রিক হয়ে উঠেছে। এর বছরগুলোতে কিছু সমস্যার কারণে আমদানি কিছুটা কম ছিল, তবে এই 25-26 অর্থ বছরে আমদানিও কিছুটা বেড়েছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি খুব শীঘ্রই আমদানি রপ্তানি আবার আগের মতো বৃদ্ধি পাবে এবং বন্দরের কার্যক্রমে আবার গতিশীলতা আসবে এবং একই সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বাংলাবান্ধা কাস্টমসের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরে 230 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 424 কোটি টাকা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের 2 ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী। বোর্ডকে না জানিয়ে রিহ্যাবে থেকে বিদেশে ঘুরতে যান লিটন। অন্যদিকে দলে জায়গা না পেয়ে টিম ম্যানেজমেন্টকে নিয়ে মন্তব্য করেন শেখ মেহেদী। দুজনই জমা দিয়েছেন লিখিত বক্তব্য। দ্রুতই আসতে পারে শাস্তির ঘোষণা। জাতীয় দলের 2 ক্রিকেটারের শৃঙ্খলা ভঙ্গ নিয়ে আলোচনা দেশের ক্রিকেট পাড়ায়। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকে বোর্ডকে না জানিয়ে বিদেশে যান জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে একাদশী সুযোগ না পেয়ে সংবাদ মাধ্যমে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন অলরাউন্ডার শেখ মেহেদী। 2 ক্রিকেটার কর্তৃক বোর্ডের আচরণবিধি লঙ্ঘনের এই 2টি পৃথক ঘটনাকে বেশ গুরুত্বের সাথেই দেখছে বিসিবি। ঘটনার পরপরই এই দুজনের কাছে ব্যাখ্যা চায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডের কাছে নিজেদের লিখিত বক্তব্য জমা দিয়েছে লিটন দাস ও শেখ মেহেদী। 3-4 দিন আগে লিটন দাসের সাথে আমি দেখেছিলাম এবং তার সাক্ষাৎকার বা তার এই কোড অফ কন্ট্রাক্ট যে ব্রিচ হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। অনুরূপভাবে গতকালকে শেখ মেহেদীর সাথে আমি কথা বলেছি এবং উভয় প্লেয়ারকেই তাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো শুনেছি এবং তাদের যে বক্তব্য লিখিত আকারে ক্রিকেট বোর্ডের বরাবরে এটা উপস্থাপন করতে বলেছে। 2 ক্রিকেটারই এমন ঘটনায় অনুতপ্ত। তবে বিসিবির কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। 2-1 দিনের মধ্যেই আসবে সিদ্ধান্ত, জানিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ন্যাশনাল টিমের প্লেয়ার, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিতে হলে আইন সিদ্ধভাবেই নিতে হবে। তার মধ্যে তো একজন
ন্যাশনাল টিমের ক্যাপ্টেন T20 সুতরাং এই সময়টুকু একটু অপেক্ষা করতে হবে আগে 2-1 দিনের মধ্যেই আমি। তবে জানা গেছে এবারের মতো কেবল আর্থিক জরিমানা করেই পার পেতে পারেন লিটন দাস ও শেখ মেহেদী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।